শুরুটা হয় ভবিষ্যতের এমন এক সময় থেকে যখন পৃথিবী পুরোপুরি বিরান হয়ে গেছে। আসলে কিছু বছর আগে সব জায়গায় এমন একটা রোগ ছড়িয়ে পড়ে যা পৃথিবী থেকে প্রায় সব মানুষকে মেরে ফেলেছে। এখন এই রোগের বিশেষ ব্যাপার হলো এটা শুধুমাত্র 18 বছরের বেশি বয়সদের মানুষদের ইনফেক্ট করে, আর 18 বছরের কম বয়সের বাচ্চাদের উপর এর কোনো প্রভাব পড়ে না। তবে যখনই তাদের বয়স 18 বছর হবে তখনই তাদের মৃত্যু হয়ে যাবে। মানে এখন পুরো পৃথিবীতে শুধু 18 বছরের কম বয়সের মানুষরাই বেঁচে আছে, বাকি সবাই মারা গেছে। আর তাদেরকে এই ধ্বংস হয়ে যাওয়া নতুন দুনিয়াতে সার্ভাইভ করতে হবে। এখন এমনই দুটো বাচ্চা, অ্যানা আর তার 5 বছরের ছোট ভাই স্যাম, তারা জঙ্গলের মাঝখানে তাদের বাড়িতে থেকে সার্ভাইভ করে। অ্যানা তার ভাইকে বাড়িতে লুকিয়ে রেখে কিছুদিন পরপর একা শহরে গিয়ে খাবার আর পানির সাপ্লাই নিয়ে আসে। অন্যদিকে তাদের বাড়ি আর আশেপাশের অনেক জমি চারপাশ থেকে কাঁটাতারের বেড়া দিয়ে কভার করা হয়েছে। অ্যানা তার ভাই স্যামকে মিথ্যা বলে রেখেছে যে বাইরের দুনিয়াতে মনস্টার থাকে, তাই সেই জন্য কখনো ভুল করে নিজের বাড়ির বাউন্ডারি পার না করে এবং বাইরে না যায়। এখন এই দুর্যোগ শুরু কিভাবে হয়েছে? প্রায় 5 বছর আগের দুনিয়া দেখা যায়। তখন ছোট অ্যানার বাবা স্ট্যান আর মা মারিয়ার মধ্যে ডিভোর্স হয়ে যায়, আর তারা দুজনেই অ্যানার কাস্টাডির জন্য কেস লড়তে থাকে যে অ্যানাকে কে রাখবে। যদিও অ্যানা তার বাবা স্ট্যানকে বেশি পছন্দ করে, কিন্তু তবুও তার মা মারিয়া তাকে জোর করে নিজের সাথে নিয়ে যায়। মারিয়া স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর তার নতুন বয়ফ্রেন্ড ড্যামিনিয়ার সাথে জঙ্গলে থাকা তার বাড়িতে বসবাস করে। এখানে ড্যামিনিয়ার সাথে তার একটা ছেলে স্যামও ছিল। শুরুতে অ্যানা ড্যামিয়েন আর তার ছেলে স্যামকে খুব ঘৃণা করে, কারণ তার মনে হয় এদের দুজনের জন্যই তার মার বাবা এক অপরের থেকে আলাদা হয়েছে। যদিও মারিয়া তাকে বোঝানোর চেষ্টা করে যে যেন স্যামকে নিজের ভাই মেনে নেই, আর এখন এটাই তার ফ্যামিলি, কিন্তু অ্যানা কোনো কিছুই শুনতে রাজি নয়। এদিকে এখন বাইরের সব জায়গা থেকে খবর আসতে থাকে যে পুরো দুনিয়াতে হঠাৎ করে এমন একটা রোগ ছড়িয়ে পড়েছে যার ইনফেকশনে মানুষ খুব তাড়াতাড়ি মারা যাচ্ছে। কিন্তু মারিয়া আর ড্যামিয়ান যেহেতু জঙ্গলে থাকতো তাই তারা বেশি ভয় পায় না, আর তারা ইনফেকশনকে সিরিয়াসলি নেয় না। তারা দুনিয়া জুড়ে আসতে থাকা খবরের মধ্যেই নিজেদের কাছের শহরে নিয়মিত যাতায়াত করতে থাকে। সাথে তাদের দুজনেই বাচ্চারা ওখানকার স্কুলে পড়াশোনা করত। কিন্তু একদিন অ্যানার স্কুলে একটা টিচারের মধ্যে ওই রোগের ইনফেকশন ধরা পড়ে। তাই এখন তাড়াতাড়ি সব প্যারেন্টস তাদের বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য স্কুলে আসতে থাকে যাতে তাদের ইনফেকশন না হয়ে যায়। কিন্তু অ্যানা যখন তার মা মারিয়াকে ফোন করে তখন সে তার ফোনই ধরে না। আসলে সেই সময় ড্যামিনিয়ার সাথে অন্য কাজে ব্যস্ত ছিল। অন্যদিকে এখন পুরো স্কুল থেকে বাকি বাচ্চারা চলে গেছে, শুধু অ্যানা আর স্যাম সেখানে ছিল যাদের প্যারেন্টস আসেনি। তাই একজন টিচার তাদের দুজনকে একা না ছেড়ে নিজের গাড়িতে করে তাদের বাড়ি পৌঁছে দিতে যায়। যদিও সে তাদের বাড়ির ঠিকঠাক রাস্তা জানতো না, অন্যদিকে ছোট অ্যানাও তাকে ঠিকমতো রাস্তা বলতে পারে না। তাছাড়া মারিয়াও টিচারের কোনো ফোন তুলছে না। তাই এখন সে রাস্তার একটা জায়গায় গাড়ি থামিয়ে একটা রেস্টুরেন্টে জঙ্গল যাওয়ার রাস্তা জিজ্ঞেস করার জন্য নিচে নামে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে একটা কাপল পরিস্থিতির সুযোগ নিয়ে ওই রেস্টুরেন্ট লুট করে পালাচ্ছিল, আর তারা রাস্তায় ওই টিচারকেও চাকু মেরে দেয়। মানে এখন অ্যানার ছোট স্যাম একাই রয়ে যায়। এদিকে বাড়িতে এখন মারিয়া নোটিস করে ড্যামিনের বডিতেও ওই একই দাগ তৈরি হয়েছে যেমনটা নিউজে বলা হচ্ছিল, মানে সেও ইনফেক্টেড হয়ে গেছে। তাই এখন মারিয়া তাকে তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য বলতে থাকে, কারণ যদি তারও ডামিনিয়ান থেকে রোগ হয়ে যায় তাহলে তার বাচ্চাদের কে সামলাবে। যদিও ডামিন এটাকে সিরিয়াসলি নেয় না, আর সে বলে যে মারিয়া শুধু শুধুই ভয় পাচ্ছে, এতে তার কিছু হবে না। তখনই মারিয়া তার ফোনে স্কুল থেকে আসা অনেকগুলো কল দেখতে পায়। লাকলি দুটো বাচ্চাই রাস্তায় তার সাথে সেফলি দেখা করে, আর সে তাদের গাড়িতে বসিয়ে আবার বাড়িতে নিয়ে আসে। তখন এখন এই রাতে আনার রিয়েল বাবা স্ট্যান তাদের জঙ্গলের বাড়িতে চলে আসে। যদিও মারিয়া তাকেও এখন ভেতর আসতে দেয় না, তাই স্ট্যান এখন বাইরে থেকে রিভিল করে যে কিভাবে আজ হঠাৎ করেই তাদের পুরো শহরে ওই রোগ ছড়িয়ে পড়েছে, যার খবর তারা এতদিন ধরে নিউজে শুনছিল। স্ট্যান আরও রিভিল করে যে সে নিজে ভেতর আসতে চায় না, সে শুধু মারিয়াকে সতর্ক করতে এসেছিল যে সে যেন এখন থেকে শহরে না যায়, কারণ এই রোগ সত্যিই খুব ভয়ানক। আর মারিয়া যেন এখানে লুকিয়ে তাদের মেয়ে আনাকে সেফ রাখে। এরপর স্ট্যান এখন শেষবারের মতো নিজের মেয়েকে গুড বাই বলে নিজের গাড়িতে চলে যায়, আর সে ভেতরেই পড়ে যায়। এদিকে ওই ঘটনার 2 সপ্তাহের মধ্যে সব জায়গায় রোগ ছড়িয়ে পড়ে। মারিয়াতে ইনফেক্টেডও হয়ে যায়, কারণ যদিও স্ট্যান সতর্ক করার পর সে শহরে যায়নি, কিন্তু ওই দিন যেহেতু সে ডামিনিয়ার সাথে ছিল তাই তার থেকেও সে ইনফেক্টেড হয়ে যায়। ততদিনে সবাই জেনে গেছে যে ইনফেকশন শুধু বড় মানুষদের হয়, মানে খুব তাড়াতাড়ি পুরো পৃথিবী থেকে সব বড় মানুষ শেষ হয়ে যাবে। তাই মারিও এখন মারা যাওয়ার আগে তার 2 বাচ্চার জন্য সব প্ল্যানিং লিখে একটা নোট করতে থাকে যে তাদের এখন এই নতুন পোস্ট অ্যাপোক্যালিপটিক দুনিয়াতে কিভাবে সার্ভাইভ করতে হবে, কিভাবে তাদের খাবার থেকে শুরু করে সেফ থাকা পর্যন্ত সব ট্রিক্স আর প্ল্যানিং করতে হবে। এসব কিছু মারি একটা ডায়েরিতে নোট করতে থাকে। তারপর সে আনাকে বোঝাতে শুরু করে যে এখন যেহেতু সে বড় তাই তাকে নিজের আর তার ছোট ভাই স্যামকে সামলাতে হবে। আর তখন থেকে এখন 5 বছর পর্যন্ত আনা তার ছোট ভাই স্যামের সাথে বাড়িতে বসবাস করছে। মাঝ জঙ্গলের এত ভেতরে হওয়ার কারণে এখানে কেউ আসতে পারেনি। গত 5 বছর ধরে আনা তার মা মারিয়ার বোঝানো সব কথা মতোই নিজেকে আর তার ভাইকে সেফ রাখতে পেরেছে। যদিও সে স্যামকে মিথ্যা বলেছে যে তাদের বাড়ির বাউন্ডারির বাইরে রাক্ষস থাকে, যাতে তার ভাই স্যাম কখনো ভুল করে বাইরে চলে না যায়। এবার পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে আনা আবার একা কাছের শহরে খাবার আর পানির সাপ্লাই আনতে চলে যায়। সে নোটিস করে আর অনেক বাচ্চার গ্রুপ আছে
যারা সাপ্লাই না পেয়ে ভাঙচুর করছে। আসলে যেহেতু দুনিয়াতে কোনো অ্যাডাল্ট বেঁচে নেই, তাই সব বাচ্চারাই নিজেদের আলাদা আলাদা গ্রুপ বানিয়ে এই নতুন দুনিয়াতে সার্ভাইভ করছে। তাদের মধ্যে অনেক বাচ্চার গ্রুপ নিজেদের মধ্যেই খাবার আর পানি সাপ্লাইয়ের জন্য মারামারিও করতে থাকে। আর যে গ্রুপগুলোতে বাচ্চারা একটু বেশি বড়, তারা নিজেদের থেকে ছোটদের দাবিয়ে রাখে। যদিও আনার তার ভাই স্যাম এসব থেকে দূরে ছিল, তাদের বাড়ির কথা তো কেউ জানেও না। এখন আনা অনেকক্ষণ খোঁজার পর পুরো স্টোরে শুধু একটাই খাবারের প্যাকেট পায়, কিন্তু তখনই তার কাছে ওই প্যাকেট দেখে অন্য গ্রুপ সেটা ছিনিয়ে নিতে থাকে। যদিও আনা বলে যে তারা তাকে তাদের জুসের বোতল দিয়ে দিক আর সে তাদের খাবার দিয়ে দিবে। দুজনে কথা বলছিল, এমন সময় বাহির থেকে এই সময়ের সবচেয়ে খতরনাক বাচ্চাদের গ্রুপ এসে তাদের উপর অ্যাটাক করে দেয়। এই পুরো গ্রুপকে ব্লু গ্রুপ বলা হয়, কারণ এর মেম্বাররা নিজেদের পুরো বডিতে নীল রং লাগিয়ে রাখে। আর বর্তমানে সবচেয়ে ভায়োলেন্ট মেম্বাররা এই গ্রুপেই সামিল আছে। এখন এই পোস্ট অ্যাপোক্যালিপটিক দুনিয়াতে তারাই সেফ আছে যাদের বেশি মেম্বার আর শক্তি আছে। তাই এখন আনার বাকি বাচ্চারা ওই ব্লু গ্রুপ থেকে বেঁচে বাইরে পালাতে থাকে, যাতে নিজেদের খাবার বাঁচাতে পারে। আনার তো এলাকা ভালোভাবেই চেনা ছিল, তাই সে নিজের সাথে বাকিদেরও বাইরে বের করতে থাকে। এখন আনার এই চালাকি দেখে একটা ছেলে পেত্রো তার বন্ধু হয়ে যায়। পেত্রো তাকে এটাও বলে যে সে যদিও বয়সে বাকিদের চেয়ে বড়, কিন্তু সে কারোর সাথে কখনো খারাপ করে না। সে আনাকে ওয়ার্নিংও দেয় সে যেন ব্লু গ্রুপের মেম্বারদের থেকে দূরে থাকে, কারণ তারা খুবই নির্দয়। এদিকে সামনে যেতে যেতে দুজনের রাস্তায় একটা ছেলেকে ওই রোগী ইনফেক্টেড অবস্থায় দেখতে পাই, কারণ সে এখনই 18 বছরের হয়েছে আর সেও এখন খুব তাড়াতাড়ি মারা যাবে। তাই পিয়েত্রো তার প্রতি সহানুভূতি দেখিয়ে তাকে নিজেই সহজ মৃত্যু দিয়ে দেয়। যদিও আনা তার উল্টো, সে কখনো কারো এভাবে সাহায্য করে না, তাকে শুধু নিজের আর নিজের ভাইয়ের ব্যাপারে ভাবতে হয়। এখন পিয়েত্রো এখান থেকে আনাকে নিজের বাইকে করে তার বাড়ি পৌঁছে দিতে যায়। যদিও এখানে আনা তাকে নিজের বাড়ির অ্যাড্রেস বলে না, যে কি জানি পরে পিয়েত্রো তাদের বাড়ি ঢুকে যায়। তাই পিয়েত্রো যাওয়ার সময় বলে যে আনা যদি তার সাথে আবার দেখা করতে চায় তবে সে বিচের আশেপাশে থাকে, সেখানে সে তার সাথে দেখা করতে পারবে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। তোমাদের জন্য রয়েছে স্পেশাল অফার। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিশ্বস্থায়ী বুকমেকার অ্যাপটিতে তুমি লাইভ ম্যাচ থেকে শুরু করে আইফোন, ল্যাপটপ, এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। শুনতে অবিশ্বাস্য লাগলেও অনেকে ইতিমধ্যেই তাদের রিওয়ার্ড পেয়েছে। এখানে তুমি লাইভ ম্যাচ দেখার সময় স্কোর অনুমান করতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে ইত্যাদি। এছাড়াও এখানে তুমি গেম খেলে অনেক টাকা জিততে পারবে, যেখানে সবার প্রিয় গেম হচ্ছে ক্র্যাশ গেম। এখানে প্লেনটি যত উপর উঠবে তুমি তত বেশি টাকা জিততে পারবে। সবচাইতে ভালো বিষয় হচ্ছে আমার প্রোমোকোড MND10 ব্যবহার করলে 20 থেকে 30,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ বা ব্যাংকে খুব সহজে তুলে নিতে পারো। আর যে কোনো সহায়তার জন্য তাদের 24 ঘন্টার কাস্টমার সাপোর্ট তো আছেই। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে থাকা নির্দেশনাগুলো ফলো করো এবং প্রোমোকোড বক্সে MND10 ব্যবহার করতে ভুলো না। এদিকে বাড়িতে স্যাম একাই খেলছিল, তার তো এখন এটার অভ্যাস হয়ে গেছে। এরই মধ্যে আজ তো সে ভুল করে তার মায়ের রুমে চলে যায়, যেখানে কখনো তার মায়ের মৃত্যু হয়েছিল, আর তার বডির রিমেইন্স আজও তার বেডের উপর আছে। এদিকে স্যাম সময়ের সাথে সাথে তার বোনের মাধ্যমে পড়তে আর লিখতেও শিখে নিয়েছে। তাই সে তার মায়ের ডায়েরি থেকে একটা পদ্ধতি পড়তে থাকে যে যদি তারা ক্যানে পুরনো প্যাকেট করা খাবার পায় তবে তাদের সেটা কিভাবে খাওয়া উচিত। মারিয়া এটার পদ্ধতি লিখেছিল যে তারা আগে খাবারকে স্মেল করে দেখবে, আর যদি খাবারের গন্ধ একটু বেশি খারাপ হয় তবু তারা খাবারটা ফেলবে না, বরং সেটা আগুনে ফুটিয়ে খেয়ে নিবে। কারণ খাবার আজকের দুনিয়াতে সবচেয়ে বড় খাজানা। এখন কিছুক্ষণ পর আনাও শহর থেকে ফিরে আসছে, আর সে তার ভাইকে জুসের বোতল আর খেলনা দেয়, যা সে তার জন্য শহর থেকে এনেছিল। এদিকে এখন এখান থেকে মেইন শহরে দুই ভাই মারিও আর পোলকে দেখা যায়। আসলে দুজনে একটা এক্সচেঞ্জ স্টোর খুলে রেখেছে, যেখান থেকে তারা বাহির থেকে আনা খাবারের বদলে বাকি বাচ্চাদের কাছে জিনিস দেয়। দুই ভাইয়ের দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই একসাথে আছে, আর তারা খুব তাড়াতাড়ি নতুন দুনিয়াতে নিজেদের তুলে ধরেছে। শুরুতে তো তারা কিছু বাচ্চাদের নকল ওষুধ বিক্রি করে দিয়েছে, এটা বলে যেটা এই রোগের অ্যান্টিডোট। কিন্তু এখন দুই ভাইয়ের মধ্যে বড় ভাই পোল যেহেতু 18 বছরের হয়ে গিয়েছে, তাই সেও আগামী কিছুদিনের মধ্যেই মারা যাবে। আর মারিওর কাছে এখনো আরো 1 বছর বাকি ছিল। তাই মারিও বলে যে পোল যদি চায় তবে মরার আগে সে যা চাই তাই খেতে পারে, সে নিজের জন্য খাবার পরে জোগাড় করে নিবে। এখন পোল বলে সে মরার আগে শেষবারের মতো আইসক্রিম খেতে চায়, যা সে কখনো 5 বছর আগে নর্মাল দুনিয়াতে খেয়েছিল। যদিও এখন তো কোনো ফ্রিজই নেই, তাই দুই ভাই সিদ্ধান্ত নেই যে তারা তাদের বেসমেন্টে বরফ দিয়ে সেটাকে ফ্রিজার বানিয়ে দিবে আর নিজেদের আইসক্রিম বানাবে। পোলের মৃত্যুর পর মারি ওখান থেকে আরও আইসক্রিম বানিয়ে বাকিদের বিক্রি করতে পারবে। এদিকে জঙ্গলের বাড়িতে আনাজ আবার তার ভাই স্যামের সাথে খেলতে থাকে, যাকে কখনো সে শুরুতে ঘৃণা করত, কিন্তু পরিস্থিতি তাদের একে অপরকে পরিবার বানিয়ে দিয়েছে। আর এখন তো আনা তার ভাই স্যামকেও একা ছাড়তে চায় না। এর পরদিন সকাল আনা আবার জিনিসপত্র আনতে বেরিয়ে পড়ে, যদিও এবার সে বিচের কাছে যায় যাতে সেখানে পিয়েত্রোর সাথে দেখা করতে পারে। লাকিলি পিয়েত্রো ওখানেই ছিল, আর এবার আনা জিনিসপত্র নেয়ার বদলে পিয়েত্রোর সাথেই সেখানে এনজয় করতে থাকে। প্রথম দেখা থেকেই দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল, তাই আনা খুব খুশি যে কঠিন দুনিয়াতে এমন কেউ আছে যার সাথে সে লাইফ এনজয় করতে পারে। এদিকে বাড়িতে স্যামও সবসময়ের মতো একাই খেলছিল,
কিন্তু আজ সে খেলতে খেলতে নিজের অকেজ জিনিসপত্র পোড়াতে শুরু করে, যার ফলে খুব জোরে আগুন লেগে উপর পর্যন্ত ধোঁয়া যেতে থাকে। সেখান থেকে একটু দূরে যখন ব্লু গ্রুপের মেম্বাররা যাচ্ছিল তখন তারা সেই ধোঁয়া দেখতে পায়, আর তারা বুঝতে পারে এই জঙ্গলে এখনো কেউ আছে। তাড়াতাড়ি তারা ধোঁয়ার পিছু করতে করতে স্যামের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, আর এখানে তারা সব দিকে ভাঙচুর করতে করতে সব কাজের জিনিসপত্র লুট করতে থাকে। তখনই স্যাম তাদের সবাইকে দেখে, আর সেও তো অবাক হয়ে যায়, কারণ সে গত 5 বছর ধরে কখনো বাইরে যায়নি। তাই সে গত 5 বছর ধরে নিজের বোন ছাড়া আর কাউকে দেখেনি। এখন সেই ব্লু গ্রুপের লোকদের থেকে জানতে পারে যে বাইরের দুনিয়াতে একদম নর্মাল, বাইরে তাদের মতো অনেক বাচ্চা থাকে, তাই তার ভয় পাওয়ার দরকার নেই। ব্লু গ্রুপের মেম্বাররা দেখে যে স্যাম পড়তে আর লিখতে পারে, মানে সে তাদের অনেক কাজে আসবে। তাই তারা এখন বাড়ি থেকে সব কাজের জিনিস সাফ করার পর স্যামকেও তাদের সাথে নিয়ে যেতে থাকে। যদিও শুরুতে স্যামের অদ্ভুত লাগছিল, কারণ তার বোন তাকে ঘর থেকে না বেরোতে বলেছিল, কিন্তু এখন নিজের বয়সের এত বাচ্চাদের দেখে সে তাদের সাথেই চলে যায়। সে ফাইনালি নিজের বাড়ির বাউন্ডারি পার করার পর সে বাইরে বেরিয়ে পড়ে। তার এমন মনে হচ্ছিল যে সে একদম ফ্রি হয়ে গেছে। এদিকে কিছুক্ষণ পর যখন আনা বাড়ি আসে তখন সে দেখে যে তার পুরো ঘর এলোমেলো হয়ে পড়ে আছে। সে বুঝতে পারে যেখানে তো কেউ ঢুকেছিল, এখন তো এখানে তার ছোট ভাই স্যামও ছিল না। আনা ভয় পেয়ে যায়, কারণ তার ভাই স্যাম এখনো বাইরের দুনিয়ার সম্পর্কে কিছুই জানে না। সে জানে না যে বাইরের দুনিয়া কতটা নির্দয় হতে পারে। তখনই সে তার পুরো ঘরে ব্লু পেন্ট দেখতে পায়, আর সে বুঝতে পারে যেখানে তো ব্লু গ্রুপের মেম্বাররা ঢুকেছিল, আর তারা তার ভাই স্যামকে তাদের সাথে তুলে নিয়ে গেছে। তাই আনা কোনো সময় নষ্ট না করে তাড়াতাড়ি নিজের সব কাজের জিনিসপত্র প্যাক করে তার ভাই স্যামের খোঁজে বেরিয়ে পড়ে। সে সবার আগে পিয়েত্রোর কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সে কি ব্লু গ্রুপের ঠিকানা জানে। যদিও ওই ব্লু গ্রুপের লোকেশন পিয়েত্রোও জানতো না, তাই সে এখন পিয়েত্রোর উপরেই রাগ করতে থাকে যে তার সাথে টাইম কাটানোর জন্যই তার ভাই মিসিং হয়ে গেছে। সে তার থেকে দূরে চলে যায়। তারপরে সে ওই 2 ভাইয়ের স্টোরে যায়, যাতে এখান থেকে খাবারের বদলে ম্যাপ আর টর্চ নিতে পারে আর নিজের ভাইকে খুঁজতে পারে। কিন্তু এখন এখানে মারিও বলে যে সে তো অলরেডি ব্লু গ্রুপের একজন মেম্বারকে ধরে রেখেছে, তাই আনা তার থেকেই তাদের অ্যাড্রেস জিজ্ঞেস করতে পারে আর নিজের ভাইকে বাঁচাতে পারে। আনা তো এত খুশি হয়ে যায় যে এখন সে তার ভাইকে পেয়ে যাবে, কিন্তু এটা মারিওর একটা ফাঁদ ছিল। সে বাইরে থেকে গেটও বন্ধ করে দেয়, যাতে আনা এখন এখান থেকে বের হতে না পারে। মানে আনার ভাই স্যাম ওই খতরনাক গ্রুপের কাছে চলে গেছে, আর এদিকে আনা নিজে এখানে ফেসে গেছে। এখন পরদিন পর্যন্ত মারিও আনাকে একটা খাঁচায় বন্ধ করে রাখে, আর এখানে আনা নোটিসে করে যে মারিও শুধু তাকেই নয় বরং আরেকটা বাচ্চাকেও ধরে রেখেছে। মারিও তাদের দুজনকে বলে যে এখন এখানে তারা তার কবলে আছে, তাই যদি তাদের বেঁচে থাকতে হয় আর খাবার চাই তবে তারা তার জন্য রোজ কাজ করবে। মারিও এখন তাদের দুজনকেই সারাদিন ধরে পালাক্রমে কাজ করিয়ে তাদের সন্ধ্যায় কুকুরদের খাবার দিতে থাকে, কারণ নর্মাল খাবার তো এখন এমনিতেই নেই। এখন আনা বুঝে যায় যেভাবে তো সে এখান থেকে কখনো বের হতে পারবে না, তাই এখন সে ইচ্ছা করে প্ল্যান বানিয়ে মারিওর সাথে ভালোভাবে কথা বলতে থাকে যাতে তাকে নিজের জালে ফাঁসি আজাদ হতে পারে। আর যখন কিছুক্ষণ পরে মারিওর খেয়াল অন্যদিকে ছিল তখন আনা তার উপর অ্যাটাক করে দেয়। যদিও মারিও তার চেয়ে বেশি স্ট্রং ছিল, আর সে আনার উপর আবার কন্ট্রোল নিয়ে তাকে অজ্ঞান করে দেয়। লাকিলি তখনই বাইরে কেউ জিনিস এক্সচেঞ্জ করতে চলে আসে, আর মারিওকে তাড়াতাড়ি আনাকে ওখানেই বেঁধে তাকে দেখতে যেতে হয়। আসলে এটা তো পিয়েত্রো ছিল। সে এখন আনাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে, কারণ সে গত 2 দিন ধরে ফিরে আসেনি, আর সে যাওয়ার আগে তাকে বলেছিল যে সে এখানে টর্চ নিতে আসবে। এখন মারিও শুরুতে মিথ্যা বলে দেয় যে আনা তো এখানে কখনো আসেইনি, আর সে পিয়েত্রোর খেয়াল সরানোর জন্য তাকে ফ্রিতে একটা অ্যাডাল্ট ম্যাগাজিন দিয়ে ফেরত পাঠাতে থাকে। কিন্তু পিয়েত্রো আবার বলে যে আনা নিশ্চয়ই এখানে এসেছিল। এদিকে তখনই ভেতর থেকে আনা এখন আওয়াজ করতে করতে হঠাৎ স্পিকার বাজাতে থাকে, আর পিয়েত্রো বুঝতে পারে যে ভেতরে কিছু তো গন্ডগোল আছে। সে তাড়াতাড়ি এখন ভেতরে গিয়ে আনাকে দেখে ফেলে, আর সে ফাইনালি আনাকে ফ্রি করে দেয়। আনা এখন শুরুতে আগে মারিওকে খুব মারে, কারণ সে গত 2 দিন ধরে তার সাথে তো খারাপ ব্যবহার করেছিল। মারিও এখন মাফ চাইতে চাইতে অফার করে যে এর বদলে সে যা চাই তার স্টোর থেকে নিতে পারে। তাই এখন ম্যাপ আর খাবার দাবারের সাপ্লাই নিয়ে আনা পিয়েত্রোকে সরি বলতে বলতে রিকোয়েস্ট করে যে তার ভাইকে খোঁজার জন্য সেও যেন তার সাথে যায়। যদিও পিয়েত্রো তো তখন রেগেছিল যে আনা নিজের ভাইয়ের জন্য তাকেই দায়ী করেছিল। আনা তো নিজেই তার সাথে দেখা করতে এসেছিল, আর সে রাগে চলে যায়। অন্যদিকে স্যাম এতক্ষণ ওই ব্লু গ্রুপের হেডকোয়ার্টারে পৌঁছে গেছে, যেখানে বিল্ডিং আসার পর প্রসেস অনুযায়ী যারাই নতুন মেম্বার এই গ্রুপে সামিল হয় তাদের এখন নীল প্যান্টে গোসল করতে হবে, আর স্যামকেও এমনটাই করতে হয়। এই পুরো ব্লু গ্রুপের লিডার অ্যাঞ্জেলা আসে, যে কিনা নিজেই এখন কিছু সপ্তাহের মধ্যে 18 বছরের হয়ে যাবে। আর এখান থেকে অ্যাঞ্জেলার 6 বছর আগের অতীত দেখানো হয়। আসলে অ্যাঞ্জেলা এই শহরের সবচেয়ে ধনী আর পাওয়ারফুল ফ্যামিলি থেকে বিলং করত। এই কারণে সে সবসময় সব অন্য বাচ্চাদের নিজের থেকে নিচু মনে করত। তার গ্রুপের সব বাচ্চাই সবসময় রিচ ফ্যামিলির হতো। আর একদিন যখন ছোট অ্যাঞ্জেলা তার বন্ধুদের সাথে খেলছিল তখন তাদের গ্রুপে একটা অন্য মেয়ে খেলতে চলে আসে। এখন অ্যাঞ্জেলা যে নিজেকে সবার উপরে মনে করে, সে ওই মেয়েটাকে কাজ দেয় যে যদি সে একটা উঁচু প্ল্যাটফর্ম থেকে নিচে লাফ দেয় তবে সে তাকে নিজের গ্রুপে সামিল করে নিবে। আর তারপরে ওই মেয়েটির নিচে পড়ে মৃত্যু হয়ে যায়। যদিও অ্যাঞ্জেলার ফ্যামিলি যেহেতু খুব ধনী ছিল তাই তারা সব সামলে নেই, তারা ওই মেয়েটির ফ্যামিলিকে টাকাও খাইয়ে দেয়।
যাতে অ্যাঞ্জেলা না ফেসে যায়। কিন্তু তবু অ্যাঞ্জেলা যখন ওই মেয়েটির ফিউনারালে যাচ্ছিল তখন সে ওই মেয়েটিকে খারাপ বলতে থাকে। এত কিছু হওয়ার পরেও তার এতে কোনো অনুশোচনা ছিল না। সে বলে যে ওই মেয়েটি কত বোকা ছিল, সে শুধু শুধু উপর থেকে লাফ দিল। এদিকে যে মেয়েটির মৃত্যু হয়েছিল তার ভাই এখন সিদ্ধান্ত নেয় যে সে কোনো না কোনো দিন অ্যাঞ্জেলার থেকে বদলা অবশ্যই নিবে। তারপর এই ঘটনার কিছু মাস পরেই দুনিয়াতে ওই রোগ ছড়িয়ে পড়ার কারণে সব বদলে যায়। সব বড় বড় মানুষ মারা যাওয়ার পর অ্যাঞ্জেলা তার প্যারেন্টসদের নদীর তীরে বানানো আলিশান বাড়িতে থাকতে শুরু করে। আর খাবার আর পানির সাপ্লাই তো তার প্যারেন্টস অলরেডি এখানে স্টোর করে রেখেছিল। আর তার বন্ধুরা অ্যাঞ্জেলার থেকে বদলা নিতে চলে আসে, কারণ এখন দুনিয়াতে কোনো বড় মানুষ বেঁচে নেই। আর তারপর তারা সবাই মিলে অ্যাঞ্জেলাকে গালাগালি করে, তার উপর নীল পেন্ট ঢেলে দেয় যাতে তার এই অপমান সারা জীবন মনে থাকে। আর এখন পুরো 6 বছর পর সেই নীল পেন্টকে নিজের গ্রুপের নিশানা বানিয়েছে। এদিকে ব্লু গ্রুপের বড় বিল্ডিংয়ের বাইরে অনেক অন্য বাচ্চাদের লাইনে দেখা যায় যারা অ্যাঞ্জেলার ব্লু গ্রুপে সামিল হতে চায়, কারণ এই গ্রুপ সবচেয়ে শক্তিশালী। তারা বাহির থেকে সবার সাপ্লাই ছিনিয়ে নিজেরা ব্যবহার করে। আর আজ ফাইনালি অ্যানাও এখানে পৌঁছে যায়। এখন সে শুরুতে কোনোভাবে বিল্ডিংয়ের ভেতর ঢোকার চেষ্টা করে, কিন্তু তাকে গেটেই আটকে দেওয়া হয়। তখন অ্যানা জানতে পারে যে আজ রাতে এখানে অনেক বাচ্চা লিডার অ্যাঞ্জেলার সামনে পারফর্ম করে এন্টারটেইন করবে। তাই এখন সে তাদের মধ্যেই সামিল হয়ে ভেতরে ঢুকে যায়। আর গান তো সে আগে থেকেই জানতো, তাই এখন তার গান শুনে অ্যাঞ্জেলা তাকে বাকি এন্টারটেইনদের সাথে ভেতরে থাকার অনুমতি দিয়ে দেয়। অ্যানার তো এটাই দরকার ছিল। সে তাড়াতাড়ি বাইরে গিয়ে নিজের ভাই স্যামকেও খুঁজে বের করে, যেখানে এখন নীল পেন্টে বাকি মেম্বারদের সাথে কাজ করছিল। অ্যানা এখান থেকে সিদ্ধান্ত নেয় সেই সুযোগ পেলেই যখন তাদের কেউ দেখছে না তখন সে তার ভাই স্যামের সাথে চুপচাপ এখান থেকে পালিয়ে যাবে। এখন এই রাতে যখন অ্যাঞ্জেলা এখানে পার্টি করছিল তখন সবার সামনে অ্যানাউন্স করা হয় যে তারা একটা অ্যাডাল্টকে ধরে রেখেছে যার বয়স 18 বছর, অনেক বেশি, কিন্তু সে এখনো মারা যায়নি, মানে সেই রোগ থেকে ইমিউন, যদিও তার চেহারা কাউকে দেখানো হয় না। এদিকে এখন পরদিন সকালে অ্যানা তাড়াতাড়ি উঠে সে তার ভাই স্যামের কাছে গিয়ে তাকে এখান থেকে পালানোর জন্য বলে, কিন্তু স্যাম বলে যে সে তার সাথে এখান থেকে ফিরে যাবে না। এখানে সে প্রথমবার নিজের বয়সের বাচ্চাদের সাথে থেকেছে, যেখানে বাড়িতে তো সে একাই থাকতো। আর তখন অ্যানাকে বাকি মেম্বার এসে ধরে ফেলে, কারণ সে তাদের আরেক মেম্বারকে নিয়ে পালাচ্ছিল। তারা অ্যানাকে সোজা তাদের লিডার অ্যাঞ্জেলার কাছে নিয়ে যায়। এখন লিডার অ্যাঞ্জেলা সব সত্যি জানতে পারে যে স্যাম আনার ভাই, আর সে তো তাকে নিতে এসেছিল। তাই অ্যাঞ্জেলা এখন স্যামকে নিজের কাছে রেখে অ্যানাকে পালানোর জন্য শুধু 10 সেকেন্ড সময় দেয়, আর যদি সে ধরা পড়ে তবে তাকে মেরে ফেলবে। তাই অ্যানা এখন নিজের যান বাঁচানোর জন্য তাড়াতাড়ি দৌড়ে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু এখন এখানে লুকানোর সময় একটা সাপ তার হাতে কামড় দিয়ে দেয়, যার কারণে অ্যানা ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসে। আর সে সবার সামনে এসে বিষের কারণে অজ্ঞান হয়ে যায়। এখন কিছু ঘন্টা পরে যখন তার জ্ঞান ফিরে তখন এখানে তাকে ব্লু গ্রুপের বাচ্চারা ব্যাটের সাথে বেঁধে রেখেছিল। সেখানে তার জ্ঞান ফেরার কথা শুনে লিডার অ্যাঞ্জেলা তার কাছে চলে আসে, আর তার সাথে ওই অ্যাডাল্টও ছিল যে 18 বছরের বেশি হওয়া সত্ত্বেও এখনও জীবিত আছে। এখন লিডার বলে যে সে অ্যানাকে শাস্তি নিজের হাতে দিবে, কিন্তু তাকে মেরে ফেলবে না, কারণ তার গান তার খুব পছন্দ হয়েছে। আর এরপর লিডার অ্যাঞ্জেলা নিজেই অ্যানার ওই হাত কেটে ফেলে যেখানে তাকে সাপে কামড়েছিল। অ্যানা খুব দুঃখ পায় যে লোকগুলো কত খারাপ, এখন তার কাছে শুধু একটাই হাত বেঁচে আছে। কিন্তু সে অ্যাডাল্টকে দেখে আইডিয়া পায় যে যদি সেটা জেনে যায় যে তার মধ্যে এমন কি আছে যার কারণে সে রোগ থেকে বেঁচে গেছে, তবে হয়তো সে আর তার ভাইও বেঁচে যাবে। এদিকে এখন এখান থেকে ওই অ্যাডাল্ট ক্যাটের অতীত দেখা যায়। আসলে সেই রোগ ছড়ানোর আগে একজন ফিমেল হিসেবে ফ্যাশন ডিজাইনারের কাজ করত। তার কাছে অ্যাঞ্জেলার বড় বোন জ্যানি প্রায় কাপড়ের জন্য যেত, কিন্তু যেহেতু ক্যাট ভেতর থেকে মেয়ে ছিল না তাই তার জ্যানিকে ভালো লাগতো। তারপর একদিন জ্যানি এসে জানায় যে তার বিয়ে ঠিক হয়ে গেছে, আর সে নিজের বিয়ের জন্য তার থেকে ড্রেস বানাবে। এদিকে এখন প্রেজেন্টে আগামী কিছুদিনের মধ্যেই অ্যানার ব্যথা কমতে থাকে। সে নোটিসও করে তারই পাশের রুমে থাকে, তার একটা পা সবসময় বাধা থাকে যাতে সে কোথাও পালাতে না পারে। আর অ্যানা এখন এখান থেকে ক্যাটের সাথে নিজের বন্ধুত্ব বাড়াতে থাকে যাতে জানতে পারে যে সেই রোগ থেকে কিভাবে বেঁচে গেল। আর যদি তারা এর উপর রিসার্চ করে নেই তবে তারা নিজেরাও বেঁচে যাবে। এদিকে একদিন স্যাম সবার থেকে লুকিয়ে আনার কাছে আসে, আর সে মাফ চাইতে চাইতে বলে যে তারই কারণে আনাকে নিজের একটা হাত হারাতে হয়েছে। যদিও আনা বলে যে কোনো ব্যাপার না, সেখান থেকে তাকে ভালোর জন্যই বের করতে চাই, কারণ এই লোকগুলো খুবই নির্দয় আর কোনোদিন তারা তাকেও মেরে ফেলবে। তাই আনা স্যামকে বলে যে সে তাকে এখন এখান থেকে বের করে দিবে। আর তারপর স্যাম বাইরে গিয়ে বিচের আশেপাশে গিয়ে পিতরুকে খুঁজে নিবে, আর যতক্ষণ না সে নিজে আসে ততক্ষণ যেন সে পিতরুর কাছেই থাকে। এরপর আনা ফাইনালি বাইরে গিয়ে ডিস্ট্রাকশন তৈরি করে এবং তার ভাই স্যামকে পেছনের রাস্তা দিয়ে বাইরে বের করে দেয়। এদিকে এখন ক্যাট মনে করে যে কিভাবে যখন ওই রোগ ছড়ায় তখন তার আশেপাশের সব বড় মানুষ মরতে থাকে, তাই সেও নিজের পালার অপেক্ষা করতে থাকে যে একদিন তাকেও মরতে হবে। কিন্তু ওই সময় কখনো আসেইনি। ক্যাটের আশেপাশে সব বড় মানুষ একে একে মারা যেতে থাকে, কিন্তু শেষে সে নিজে বেঁচে যায়, যার কারণ সে কখনো জানতে পারেনি। তখন শেষে ক্যাট জ্যানের সাথে দেখা করতে তার বাড়ি যায়, কিন্তু ততক্ষণে জ্যানিও মারা গেছে। আর ওখানেই সে জ্যানের ছোট বোন অ্যাঞ্জেলাকে দেখতে পায়, যে কিনা এখন প্রেজেন্টে ওই ব্লু গ্রুপের লিডার। এখন প্রেজেন্টে ক্যাট অ্যাঞ্জেলার খেয়াল রাখে। সে খেয়াল করে যে অ্যাঞ্জেলার 18 বছরের কাছে আসতেই
সেও এখন ইনফেক্টেড হয়ে যাচ্ছে এবং সেও মারা যাবে। আর এটা শোনার পর তো অ্যাঞ্জেলা ক্যাটের উপরেই চড়াও হয়। সে বলে যে সে ক্যাটকে বেঁধে সবসময় নিজের কাছে এই জন্যই রাখতো যে তার কাছে থাকলে সে ওই রোগ থেকে ইমিউন হয়ে যাবে। কিন্তু এখন সে মারা যাচ্ছে আর ক্যাট বেঁচে থাকবে। যদিও ক্যাট তাকে শান্ত করে আর বলে সেও তার সাথে মরতে রাজি আছে, কিন্তু পেছন থেকে ক্যাট গিয়ে সবকিছু আনাকে বলে দেয় যে কিভাবে অ্যাঞ্জেলা তো এখন এমনিতেই মারা যাবে, সাথে সে তাকেও মেরে ফেলবে। এখন পরের দিন সকালে লিডার অ্যাঞ্জেলা নিজের পুরো বডিতে ব্লু পেন্ট লাগিয়ে পুরোপুরি তৈরি হয়ে যায়। আজকের দিন সে নিজের সাথে ক্যাটকেও মেরে ফেলবে। কিন্তু যখন সে ক্যাটকে নিতে রুমে যায় তখন ক্যাটটা সেখানে আগে থেকেই মরে পড়েছিল। পেছন থেকে আনা সে বলে যে সে ক্যাটকে আগেই মেরে ফেলেছে। এরপর এখন রাগে অ্যাঞ্জেলা আনার উপরেই ঝাঁপিয়ে পড়ে আর তখনই সারপ্রাইজিংলি পেছন থেকে ক্যাট আবার উঠে পড়ে আর সে আনার সাথে অ্যাঞ্জেলাকে মারতে থাকে। আসলে যেহেতু অ্যাঞ্জেলা নিজে মরার আগে নিজের সাথে ক্যাটকেও মারতে চাচ্ছিল, তাই গত রাতে ক্যাট আর আনা মিলে প্ল্যান বানায় আর এখন তারা একসাথে মিলে অ্যাঞ্জেলাকে পানিতে ডুবিয়ে দেয়। তারপর তারা পুরো ব্লু গ্রুপকে অ্যাঞ্জেলার বডি দেখিয়ে বলে যে এখন তাদের লিডার বেঁচে নেই, তাই আজ থেকে গ্রুপই থাকবে না। এখন গ্রুপ থেকে সব বড় বাচ্চারা তো চলে যায়, কিন্তু ক্যাট এখন সব ছোট বাচ্চাদের নিজে সামলানোর সিদ্ধান্ত নেই। এমনিতেও তার বয়সের এখন পুরো দুনিয়া তার কেউ বেঁচে নেই। এদিকে এখন আনাও ক্যাট আর বাকি সবাইকে গুড বাই বলে নিজের ভাই স্যামকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে তাকে পালানোর আগে বিচের কাছে গিয়ে পিতর কাছে থামতে বলেছিল, তাই আনার আশা ছিল যে তার ভাই রাস্তা খুঁজে নিয়েছে এবং সে তাকে পিতরের কাছে পেয়ে যাবে। অন্যদিকে স্যাম তো এখনো ঘুরে বেড়াচ্ছে। তার আজ শহরে ঘুরতে ঘুরতে পুরো 3 দিন কেটে গেছে, কিন্তু সে পিতরকে পায়নি। আর এখন তো স্যাম নিজেও জানে না যে সে শহরের কোন কোনায় আছে আর তার সামনে কি করা উচিত। এদিকে এর উল্টো আনা যেহেতু আগে থেকে পিতরকে জানতো, তাই সে তো সোজা তার বিছে গিয়ে পৌঁছায়। কিন্তু এখন সেখানে পৌঁছে সে দেখে পিতর 18 বছরের হতে চলেছে, তাই সেও ফাইনালি ইনফেক্টেড হয়ে গেছে এবং সে খুব তাড়াতাড়ি মারা যাবে। দুজনে এখন সবার আগে একে অপরকে জড়িয়ে ধরে। তখনই আনা জানতে পারে তার ভাই স্যাম তো এখানে কখনো আসেইনি। এখন পিয়েত্রও বলে যে যদিও তার অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু তবুও সে তার ভাইকে খুঁজতে যাবে। সে এখানে নিজের শেষ দিনগুলোতে একা মরতে চায় না। এরপর এখন দুজনে একসাথে মিলে আগে আনার জঙ্গলের পুরনো বাড়িতে যায়, কিন্তু এখানেও স্যাম কোথাও ছিল না। তাছাড়া এতদিন ধরে এখানে কেউ না থাকায় সব বন্যপ্রাণীরা ভেতরে ঢুকে সবকিছু নষ্ট করে ফেলেছে। তাই এখন দুজন এখান থেকে স্যামকে খুঁজতে মেইন শহরে যেতে থাকে। এদিকে এখন প্রতিটা সময় পার হওয়ার সাথে সাথে পিতৃর অবস্থা খারাপ হতে থাকে। তাই আনা বলে যে পিতৃ মরার আগে যা কিছু চাই সে তাকে দিতে পারে। এরপর পিয়েত্র বলে সে মরার আগে শেষবারের মতো শহরের কাছের পাহাড়ে গিয়ে সেখানকার ভলকেনো দেখতে চাই। এরপর এখন আনা পিতৃর সাথে বেরিয়ে পড়ে, কারণ পিতৃর অবস্থা খুব খারাপ ছিল। দুজনে এখন পুরো দিন ড্রাইভ করতে করতে ভ্যালকনোর কাছে যেতে থাকে। আর যখন অন্ধকার হয়ে যায় তখন তারা একটা পুরনো বাড়িতে থেমে আজকে রাতটা এখানেই কাটায়। দুজনের মধ্যে আজ কেউ ঘুমায় না, কারণ তারা জানতো এই রাত পিতৃর জন্য শেষ রাত, যেখানে এখনকার সময় মানুষের জীবন শুধু 18 বছরের হয়। আর এখন তো সবার এটা অভ্যাস হয়ে গেছে। পিতৃ আনাকে এটাও বলে যে তাদের আগে দেখা হওয়া উচিত ছিল। আর দুজনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। এখন পরদিন সকালে যখন দুজন উঠে আবার এগোতে থাকে তখন রাস্তায় তাদের বাইক একটা তারের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। পরিষ্কার ছিল যে এই তার কেউ ইচ্ছা করে বেঁধে রেখেছে যাতে কেউ সামনে যেতে না পারে। তখনই তাদের সামনে 4 জন লোক আসে আর আনার পিয়েত্র বুঝে যায় যে তারা তাদের সাথে খুব খারাপ কিছু করবে। তাই দুজনে এখন তাড়াতাড়ি পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তাদের ধরে ফেলে। এখন তাদের লিডার আনাকে বাইরে বের করে দেখায় যে কিভাবে তারা পিতৃর মুখে একটা বক্স আটকে দিয়েছে। তারা এসব শুধু মজার জন্য করছে। এরপর তারা দুজনকেই সামনে যেতে দেয়। এখন একটু সামনে গিয়ে আনা ওই বক্স সরানোর চেষ্টা করে, কিন্তু তার কোনো পদ্ধতি কাজ করে না। এদিকে এখন যেহেতু পিতৃকে এমনিতেই মরতে হতো, তাই দুজনে ওই বক্সের সাথেই সামনে এগোতে থাকে। আর তারা ফাইনালি ওই পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়, যেখানে পিতৃ সবসময় নিজের শেষ সময়টা কাটানোর কথা ভেবেছিল। দুজনের এখানে বসে রাত হয়ে যায়। আর যখন সকাল আনার চোখ খোলে তখন সে দেখে যে পিতৃ তো নিচে পড়ে আছে, মানে সে ঘুমানোর সময় নিচে পড়ে গেছে। এখন আনা তাড়াতাড়ি তাকে দেখতে যায়, যেখানে তারা নিচে পড়ার কারণে তার মাথার বক্স সরে গিয়েছিল। এদিকে পিতৃ এখন শেষবারের মতো আনাকে গুড বাই বলে এবং সে আকাশে দেখতে দেখতে মারা যায়। এরপর আনা তার বডিকে পাথর দিয়ে ঢেকে দেয় আর নিজের ভাই স্যামকে খুঁজতে বেরিয়ে পড়ে। আজও পুরো দিন স্যামকে খোঁজার পরও সে তাকে কোথাও পায় না। তাই এখন আনারও মনে হতে থাকে যে সে নিজের ভাইকে আর কখনো দেখতে পাবে না। কিন্তু তখনই লাকিলি সে স্যামকে নিজের সামনে দিয়ে আসতে দেখে আর 2 ভাই বোন একে অপরের সাথে দেখা করে। আনা স্যামকে দেখে খুব খুশি হয় যে সে এখনো সেফ আছে। নইলে তো এখন এমন দুনিয়া হয়ে গেছে যে কিছু লোক শুধু মজার জন্যই মানুষের ক্ষতি করছে। এখন আনার কাছে একটা প্ল্যান ছিল, আর সে আগে স্যামের সাথে মিলে নিজের মায়ের বডি রিমেন্স ফিউনাল করে, কারণ এখন তারা এখান থেকে চিরকালের জন্য চলে যাবে। এরপর আনা স্যামকে জানাই যে যখন সে ব্লু গ্রুপে ক্যাটের কাছে ছিল তখন তার একটা আইডিয়া এসেছিল, যেহেতু ক্যাট 18 বছরের বেশি হওয়া সত্ত্বেও বেঁচে গিয়েছিল, তাই তাহলে তো তারাও বেঁচে থাকতে পারে। আর তারা প্ল্যান অনুযায়ী তারা দুজনে একটা বোট বানিয়ে এখান থেকে দূরে কোনো একটা আইল্যান্ডে চলে যাবে, এমন একটা আইল্যান্ড যেখানে তারা ছাড়া আর কেউ থাকে না। যেহেতু ইনফেকশন 18 বছর বয়সের আশেপাশেই হয়, তাই হয়তো তারা সেখানেই বেঁচে যাবে।
দুজনে এখন সমুদ্রের কাছে গিয়ে আশেপাশের ফিশিং স্টোরগুলোতে বোট খুঁজতে থাকে, যারা ব্যবহার করে তারা এখান থেকে বের হতে পারবে। রাত হওয়ার পর তারা একটা বিল্ডিংয়ে ঘুমাতে থাকে। তখন স্যাম জিজ্ঞেস করে যে তার মা কেমন ছিল, কারণ এখন তো তার কিছুই মনে নেই। তার জন্য তো তার মা সবসময় আনাই। আনা স্যামকে বলতে থাকে কিভাবে সবার মৃত্যুর পর শেষে অসুস্থ মারিয়া সবসময় নিজের ঘরেই থাকতো, আর সেই তাকে ছোট স্যামের খেয়াল রাখতে বলেছিল। সে তাকে সব শিখিয়েছিল, কিভাবে বেবি স্যামকে কোন খাবার খাওয়াতে হবে, তাকে ডাইপার কিভাবে চেঞ্জ করতে হবে, সবকিছু মারিয়াই শিখিয়েছিল। সে আনাকে এটাও বলেছিল সে যে ডায়েরি বানিয়েছে সে যেন সেটা কখনো না হারায়। সেখানে সব ধরনের ট্রিক্স লেখা আছে যারা ব্যবহার করে তারা এই পোস্ট অ্যাপোক্যালিপটিক দুনিয়াতে সার্ভাইভ করতে পারবে। সেটাও বলেছিল যে তার মরার পর দুজনেই বাচ্চারা তাকে তুলে নিয়ে বাইরে নিয়ে যেতে পারবে না, তাই তারা যেন তার বডিকে এখানেই বেডের উপর ছেড়ে জানালা খুলে দেয় যাতে বাড়ির ভেতরে গন্ধ না হয়, আর তারপর তারা ঘরে বাইরে থেকে লক করে দেয় আর কখনো দ্বিতীয়বার যেন এখানে না আসে। এরপর আনা আর স্যাম আগামী 4 মাস পর্যন্ত বাইরে গাড়িতেই ঘুমিয়েছিল আর শুধু খাবার নিতে ঘরের ভেতর আসতো, আর বাকি সবসময় ঘরের বাইরে কাটাতো। আনা যখন নিজের ভাইকে সামলাতে শুরু করে তো শুরুতে তার অসুবিধা হতো, কিন্তু সময়ের সাথে সাথে তার স্যামকে ভালো লাগতে থাকে, কারণ সে ছাড়া তার ফ্যামিলি তার কেউ ছিল না। আগামী 1 বছর পর্যন্ত আনা সবকিছু শিখে নিয়েছিল। সের মাঝে নিজের মায়ের বডি থাকা রুমটা কখনো খুলেনি। এখন প্রেজেন্টে আবার সকাল হয়ে যায়, আর তারা দুজনে অর্থাৎ আনার স্যাম এখন আগে খালি পড়ে থাকা গাড়িগুলো থেকে কাজের জিনিস জোগাড় করতে থাকে, যা তাদের বোট অনেক কাজে আসবে। যদিও স্যামের কিছু অদ্ভুত লাগছিল, সে বলে যে তারাও এখানে টাউনে থেকে আরামে থাকতে পারে, আর 18 বছর পর তো কেউ এমনিতেও বাঁচে না। কিন্তু আনা এখনো হার মানে না। সে স্যামকে সমুদ্রের তীরে একটা হাতিকে দেখিয়ে বলে ওই বুড়ো হাতিও এখনো পর্যন্ত বেঁচে আছে, তাই তারা আশা হারাতে পারে না। দুজনে এই দিনই ফাইনালি একটা ছোট বোট পেয়ে যায়, আর দুজনে কোনোভাবে সেটা আবার পানিতে নামিয়ে তার উপর নিজেদের সব জিনিস প্যাক করে নিজেদের সফর শুরু করে দেয়। তারা পুরো 2 দিন ভালোভাবে ট্রাভেল করতে থাকে, কিন্তু তৃতীয় দিন পর্যন্ত তাদের কাছে পানি খুব কম বেঁচে ছিল। এরই মাঝে ভুল করে স্যাম নিজের মায়ের ডায়েরি নিচে ফেলে দেয়, আর সেটা সে নিতে পানিতে ঝাঁপ দেয়। লাকিলি তখনই আনার চোখ খুলে যায় এবং সে স্যামকে বাঁচিয়ে নেয়। যদিও এরই মাঝে সেই ডায়েরি ভেসে যায়, কিন্তু আনা বলে যে সে ওই ডায়েরিটা 100 বার পড়ে ফেলেছে, তাই এখন তার ওটা দরকার নেই। এরপর 2 দিন আরও কেটে যায়, আর এতক্ষণে পুরো 4 দিন সমুদ্রে থাকার পর 2 ভাই বোনের অবস্থা খুব খারাপ হতে থাকে, কারণ এখানে পানির সাথে সাথে তাদের খাবারও শেষ হয়ে যাচ্ছিল। আর এখন তো তাদের মনে হতে থাকে তাদের তো কোনো না কোনো আইল্যান্ডে পৌঁছে যাওয়া উচিত ছিল, কিন্তু এখানে তো দূর দূরান্ত পর্যন্ত কোনো কিছুই দেখা যাচ্ছে না। এখন দানাও ভাবতে থাকে সে হয়তো ভুল করে ফেলেছে, তারা হয়তো বাঁচবে না। কিন্তু তখনই সারপ্রাইজিংলি এখন পরের দিনই তাদের চোখ খোলার পর তারা দেখে একটা অনেক বড় জাহাজ তাদের সামনে দাঁড়িয়ে আছে। তাই দুজনে তাড়াতাড়ি নিজেদের ছোট বোট ছেড়ে ওই বড় জাহাজে উঠে পড়ে। তারা ভেতরে ঢুকে দেখে যেখানে তো অনেক খাবার ভরা ছিল। তার আগে নিজেদের খিদার তৃষ্ণা মেটাই, কারণ তারা গত 2 দিন ধরে না খেয়েছিল। এরপর ভেতরে গিয়ে তারা দেখে এখানে তো অবশ্যই কোনো ফ্যামিলি থাকে যারা পুরো জাহাজকে কোনো বাড়ির মতো সাজিয়ে রেখেছে। আর তখনই তারা সামনে যেতেই তারা সামনে একটা ফ্যামিলিকে দেখতে পায়। সারপ্রাইজিংলি ওই ফ্যামিলিতে অনেকগুলো বড় মানুষ ছিল, মানে তারা এই জাহাজে থেকে ওই রোগ থেকে বেঁচে গেছে, এবং আনার স্যামও এখন ফাইনালি বেঁচে যাবে। কিন্তু এটা কি সত্যি? এমনও হতে পারে যে আনার স্যাম এখনও সেই বোটেই আছে এবং তারা সেই জাহাজের ইলিউশন দেখছে। কি জানি, তারা হয়তো সেখান থেকে কখনো বাঁচতেই পারেনি। আর এই কনফিউশনের সাথে এই সিরিজটি এখানেই শেষ হয়।